সবাই চলে যাওয়ার পর আধার ধীর পায়ে আলোর কাছে এসে বসে। আলোকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমু এঁকে দিতে থাকে। আধার আলোকে বুকের সাথে মিশিয়ে বলে, সরি জান পাখি, সরি। আর এমন করব না। নিজের রাগকে কন্ট্রোল করতে শিখবো। এমন কিছু করব না যাতে তোমার কষ্ট হয়। সরি জান পাখি, সরি। আধার আলোকে বিছানায় শুইয়ে দেয়। আলো এখনো সেন্সলেস আছে কিনা বলা যাচ্ছে না, কারণ ডক্টর ঘুমের ঔষধ দিয়ে গেছে। ওর গায়ে এখনো রিসেপশনের পোশাক, এখনো পোশাক পাল্টায়নি। আধার কি করবে বুঝতে পারছে না। আলোর পারমিশন ছাড়া ওকে স্পর্শ করবে না। অনেক ভেবে নিজের চোখ রুমাল দিয়ে বেঁধে দিল। তারপর ধীরে ধীরে আলোর শরীরের সব পোশাক পাল্টে নর্মাল পোশাক পরিয়ে দিল। আলোকে পোশাক পরানোর সময় ওর শরীরের স্পর্শে আধারের ঘোর লেগে যাচ্ছিল। কিভাবে নিজেকে সামলেছে ও নিজে জানে। আধারের পোশাক চেঞ্জ করে আধার আলোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ঔষধের জন্য রাতে আর আলোর জ্বর আসেনি। সকালের সূর্যের আলো ঘরের ভেতরে আসতেই পুরো ঘর আলোকিত হয়ে গেল। আলো ধীরে ধীরে চোখ খুলে তাকায়, নিজেকে কারো খালি বুকে আবিষ্কার করে। আলো ভালোভাবে তাকিয়ে দেখে এটা আর কেউ না, আধার। হঠাৎ করে কাল রাতের কথা মনে পড়তেই আলোর ভিতরে এক রাশ ভয় এসে জমা হয়। একটা শুকনো ঠোক গিলে আধারের থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। আলোর এমন নড়াচড়া করার জন্যে আধারের ঘুম হালকা হয়ে গেল। আলোকে আরো জোরে চেপে ধরে বলে, উফ বউ, একটু ঘুমাতে দাও না। এমনি কাল সারা রাত তোমার জন্য ঘুমাতে পারিনি। আধারের কথা শুনে আলো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। মনে মনে ভাবছে, আমার জন্য কাল ঘুমাতে পারেননি মানে কি? আমি কি করেছি? আলো কিছু ভেবেই নিজের দিকে তাকাতেই দেখে ওর গায়ের পোশাক চেঞ্জ করা। আলোর চোখ বড় বড় হয়ে গেছে, যেন এখনই বেরিয়ে আসবে। এ কি, আমার ড্রেস কে চেঞ্জ করলো উনি? আল্লাহ! আলোর চিৎকার শুনে আধার ধরপড় করে উঠে পড়ে। বিরক্তি নিয়ে বলে উঠল, কি হলো? এভাবে চেঁচামেচি করছো কেন? এই, আপনি সত্যি করে বলুন, আমার সাথে কি করেছেন? আমার ড্রেস কে চেঞ্জ করেছে? আধারের মাথায় এবার দুষ্টুমি ঘুরছে। আধার আলোকে একেবারে কাছে গিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, কি হবে জান, যা নর্মাল স্বামী স্ত্রীর মধ্যে হয় তাই হয়েছে। মানে? মানে আর কি বেবি, কাল তুমি জ্বরের ঘরে আমার ইজ্জত নিয়ে নিয়েছো। লজ্জা পাওয়ার নাটক করে। কি সব বলছেন? আমি এসব করতেই পারি না। তুমি কি পারো আর না পারো সেটা কাল রাতে বুঝে গেছি। আমাকে টেনে খাটে নিয়ে। আর কিছু বলার আগে আলোর কান্নার শব্দে আধার থেমে গেল। আলো কেঁদে চলেছে। আধারের এবার খারাপ লাগলো বিষয়টা। আধার তাড়াতাড়ি আলোর চোখের পানি মুছিয়ে বলে, এই জান পাখি, স্টপ। আরে বোকাবে, আমি মজা করছিলাম। এমন কিছু হয়নি আমাদের মাঝে। কান্না বন্ধ করো জান পাখি। আলোর কান্নার গতি এবার কমে এসেছে। নাক টানতে টানতে বলে, সত্যি বলছেন? আলোর ফেস দেখে আধারের প্রচুর হাসি পায়। আপাতত হাসিকে কন্ট্রোলে রাখলো আর বলল, সত্যি। তাহলে আমার ড্রেস কে চেঞ্জ করলো? আমি করেছি, বাট বাট চোখে রুমাল বেঁধে। ও, নিচু স্বরে বলে আলো, নিচের চিন্তা ভাবনার জন্যে নিজের মাথার নিজেই ফাটাতে ইচ্ছে হচ্ছে। নিজের ওপর চরম বিরক্তি নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। হঠাৎ করে আধার আলোকে টান দিয়ে নিজের বুকের ওপর ফেলে দেয়। আলো আধারের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আধার আলোর ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। আলো কিছুটা ভড়কে যায়, চোখ বন্ধ করে নেয়। হঠাৎ নিজের ঘাড়ে গরম কিছুর স্পর্শ পেতেই আলো চোখ খুলে তাকায়। মনে আলোর হাত আধারের চুলে হাত বুলিয়ে দেয়। আধার আলোর গলায় মুখ গুজে বলে, সরি জান পাখি, সরি। কাল আমার মাথা ঠিক ছিল না। আমি ওভাবে তোমার গায়ে হাত তুলতে চাইনি। তোমার গায়ে অন্য কারো স্পর্শ সহ্য করতে পারিনি। আলো আর কিছু বলে না। আধার আবার বলে, সরি জান পাখি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আলো শুধু একটা কথা বলে, আমি আপনাকে কোনোদিন ঠকাবো না, বিশ্বাস করতে পারেন। এরপর থেকে কিছু করার আগে সত্যিটা জেনে তারপর ডিসিশন নেবেন। আধার ঝট করে মাথা তুলে আলোকে বলে, তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো?
আমি কথা দিচ্ছি আর কখনো এমন কিছু করব না। আধার আলোর কপালে কিস করে আলো মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। আলো যাওয়ার পর আধার হিংস্র রূপ ধারণ করে, দাঁতে দাঁত চেপে বলে, সরি জান পাখি, তোমার সামনে আমার আসল রূপ কখনোই আসতে দিব না। তার জন্য তোমাকে এগুলো ভুলতে হবে। আর তোমাকে টাচ করার অধিকার শুধু আমার। যার এমন স্পর্ধা হয়েছে তোমাকে টাচ করার, তাকে তো বাঁচিয়ে রাখবো না। একটা ডেভিল স্মাইল দিয়ে নিজের ড্রেস নিয়ে অন্য রুমে চলে যায়। আলো ফ্রেশ হয়ে এসে দেখে আধার ওর জন্যে খাবার নিয়ে এসেছে। এত খাবার দেখে আলো নাক মুখ সিটকে বলে, এত খাবার আমি খাবো না, আপনি নিয়ে যান। চুপ কেন, কথা বলবে না? এমনি যা শরীর, একটু মার সহ্য করার ক্ষমতাই নেই। একটু? ওটা একটু ছিল? আলো আধারকে চোখ গরম করে বলে। আধার তীক্ষ্ণ চোখে আলোর দিকে তাকাতেই আলো শেরনি থেকে বিলাই হয়ে যায়। আধার গম্ভীর গলায় বলে, চুপচাপ এখানে খেতে আসো, আমাকে যেন উঠতে না হয়। আলো চুপচাপ আধারের পাশে বসে আধার নিজের হাতে আলোকে খাইয়া দিতে থাকে। খাবার খাওয়াতে খাওয়াতে বলে, আজ থেকে তোমার খাবারের পরিমাণ বাড়বে জান পাখি। আমি খাবার আর তোমার হেলথ নিয়ে কোনো রিস্ক নেব না। আলো কাচুমাচু মুখ করে আধারের দিকে তাকিয়ে থাকে। তা দেখে আধার বলে, কোনো লাভ হবে না, তাড়াতাড়ি খাও, এরপর ওষুধ খেতে হবে। কিসের ওষুধ? জ্বরের আর ব্যথার। অসম্ভব, আমি ওষুধ খাবো না, ওগুলো খুব তেতো হয়। ছি। নাক ছিটকে লাভ নেই। খাওয়া শেষে আধার ঔষধ নিয়ে আসলে আলো মুখ চেপে বসে থাকে। আধারও সোনার পাত্র না। আলোর হাত মুখ থেকে সরিয়ে দুই হাত চেপে ধরে, অন্য হাত দিয়ে মুখ চেপে ধরে ঔষধগুলো মুখে দিয়ে দেয়, তারপর পানি খাইয়ে দেয়। অগত্যা আলোকে ঔষধ খেয়ে নিতে বলে। ঔষধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আলো গভীর ঘুমে তলিয়ে পড়ে। আধারের কোলে ঢলে পড়তেই আধার ওকে ধরে নেয়। আলোকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে বলে, সরি জান পাখি, এরপর ঘুম থেকে উঠলে তোমার আর কালকের কোনো কথাই মনে থাকবে না। আমি চাই তোমার মনে শুধু আমার ভালোবাসার স্মৃতি থাকবে, কোনো হিংস্র স্মৃতি নয়। আধার আলোর কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। আধারের ফোনে একটা কল আসে। আধার ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায়। কাজ হয়েছে, গুড। কলটা রাখার পর আধার একটা বাঁকা হাসি দেয়। আধার বসে বসে অফিসের কাজ করছে আর বারবার ল্যাপটপের দিকে তাকাচ্ছে। হাসান আধারকে মিটিংয়ের শিডিউল বোঝাতে ব্যস্ত এমন সময় হুড়মুড় করে দরজা দিয়ে ঢুকে পড়ে একটা মেয়ে। আধার সেদিকে চোখ তুলে তাকায়। বেশ বিরক্ত লাগে মেয়েটা এখানে আসাতে। মেয়েটা টং করে আধারের গায়ের ওপর পড়তে নিবে তখনই আধার নিজের চেয়ার সহ সরে যায় আর মেয়েটা মুখ থুবড়ে নিচে পড়ে যায়। হাসান ফিক করে হেসে দেয়। মেয়েটা বেশ অপমানিত হয়, রাগে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। নিজেকে সামলে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলে আধারের দিকে তাকায়। আধার এখনো গম্ভীর চোখে তাকিয়ে আছে। মেয়েটা হেয়ালিপনা করে বলে, মেয়েটি এবার আধারের কাছে গিয়ে ওকে কিস করতে যায়। আধারের তো মেজাজটাই খারাপ হয়ে যায়। মেয়েটা কাছে আসতে নিলেই আধার সপাটে চড় মারে। চড়ের ফলে মেয়ে দুটো ছিটকে দূরে সরে পড়ে। ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। আধার মেয়েটার কাছে এসে বলে, এই ভুল দ্বিতীয়বার করতে যেও না সোনালি। আগেও বলেছি, আবার বলছি, আমি তোমাকে ভালোবাসি না। সো বিহেভ ইয়োরসেলফ, না হলে এমন অবস্থা করব যে কেঁদে কুল কিনারা পাবে না। আধার মিটিংয়ের জন্য চলে যায়। সোনালি নিজের ঠোঁটের রক্ত মুছে বলে, এর দাম তোমাকে দিতে হবে আধার চৌধুরী। তোমাকে আমি সর্বহারা করব, তারপর তোমার সব কিছু আমি আর আমার ড্যাড রাজ করব। সাফওয়ান নিজের কেবিনে বসে পেশেন্টদের ফাইল চেক করছিল। এমন সময় একজন নার্স এসে বলল, ওকে, তুমি যাও। ফাইলটা বন্ধ করে গায়ে অ্যাপ্রন ছড়িয়ে কেবিন থেকে বের হয়ে চিফের রুমে যায়। স্যার আসবো? এসো এসো শ্রাবণ। সাফওয়ান ভিতরে ঢুকে দেখে একটা মেয়েও বসা। ও সেদিকে তেমন পাত্তা দেয় না, চেয়ারে গিয়ে বসে পড়ে। চিফ সাফওয়ানকে বলে,
শ্রাবণ, এই যে মেয়েটা, ও হচ্ছে চাঁদনি। আজ থেকে ও তোমার অ্যাসিস্ট্যান্ট। সাফওয়ান মেয়েটার দিকে তাকাতেই চোখ বেরিয়ে আসার উপক্রম হয়ে গেছে। আল্লাহ, এ কোন বিপদে ফেললা? এ তো সেই মাতাল মেয়েটা। আমার পিছনে কেন পড়ে আছে? মনে মনে বলতে থাকে। চিফের দিকে তাকিয়ে একটা কৃত্রিম হাসি দেয়। চাঁদনির দিকে তাকাতেই চাঁদনি সাফওয়ানকে একটা চোখ টিপ দেয়। সাথে সাথে সাফওয়ানের কাশি উঠে যায়। কি হয়েছে? ব্যস্ত গলায় বলে ওঠে। না, না কিছু না, ঠিক আছি। নিজেকে সামলে বলে। তাহলে যাও, আর চাঁদনি কোনো দুষ্টুমি করবে না। ওকে স্যার। হাসি মুখে বলে। সাফওয়ান বেরিয়ে যায়। চাঁদনি ওর পিছনে পিছনে চলে যায়। যাওয়ার আগে চিফকে একটা চোখ টিপ মেরে যায়। চিফও ওর কানতে হেসে দেয় আন মনে বলে। পাগল মেয়ে, বেচারা সাপওয়ানের যে কি হবে। চিফের রুম থেকে বের হওয়ার 2 মিনিটের মাথায় সাফওয়ানের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এর জন্যে বিখ্যাত একটা কারণও আছে, আর তা হলো আমাদের চাঁদনি। রুম থেকে বের হওয়ার পর সাফওয়ানের সাথে চিপকে আছে, যেন সুপার গ্লুর সাথে কাগজ চিপকে গেছে তেমন। বক বক করতে করতে সাফওয়ানের কানের সব পোকা 2 মিনিটে নাড়িয়ে দিয়েছে। সাফওয়ান পারছে না চাঁদনির মুখে টেপ মেরে দিতে। সাফওয়ান নিজের রুমে ঢুকতেই চাঁদনিও পিছনে ঢুকে সাফওয়ান জিজ্ঞেস করে। আমার পিছনে কেন আসছো? তাহলে কি করব স্যার? আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট। ইনোসেন্ট ফেস করে। সেটা কাজের সময়, এখন লাঞ্চ টাইম। দাঁতে দাঁত চেপে বলে। ও তাহলে একটু ওয়েট করুন, আমি আসছি। চাঁদনি বেরিয়ে যেতেই সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। মেয়েরা এত বকবক কেমনে করে? বলেই ওয়াশরুম চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খায় একটা চাঁদনি ওর চেয়ারে বসে আছে। সাফওয়ানকে বোরে হতে দেখে একটা ক্লোজ আপ দাঁতের হাসি দেয়। সাফওয়ান পারছে না এখানে হাত পা ছুঁড়ে কাঁদতে। সাফওয়ান পারছে না নিজের মাথায় নিজে বাড়ি মারতে, তাহলে যদি শান্তি পেত। চাঁদনি ওর কেবিনে বসে আছে, টেবিলের ওপর বিভিন্ন খাবার সাজানো। সাফওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথা শান্ত করে চাঁদনির কাছে এসে জিজ্ঞেস করে। এখানে কি চাই আপনার, মিস চাঁদনি? আপনাকে হোয়াট? না, মানে আপনার সাথে লাঞ্চ করতে এসেছি। আপনাকে আমার কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট বানানো হয়েছে, আমার খাওয়ার সময়ের জন্য না। তাতে কি স্যার, অ্যাসিস্ট্যান্ট তো অ্যাসিস্ট্যান্টই হয়। চলুন স্যার, খেতে চলুন। শাট আপ, বের হও আমার রুম থেকে। কাজ ছাড়া যেন আমি তোমাকে নিজের রুমে না দেখি। নাও গেট আউট। চাঁদনি যেন সাফওয়ানের কথা গায়ে মাখল না। টেবিল থেকে একটা মিষ্টি নিয়ে সাফওয়ানের দিকে এগোতে থাকে, আর সাফওয়ান পিছাতে থাকে। চাঁদনি সাফওয়ানের দিকে ঝুঁকে ওর মুখে মিষ্টি পুড়ে নিয়ে কানের কাছে এসে ফিসফিস করে বলে। মিস্টার হ্যান্ডসাম, আপনি আমার থেকে পালাতে পারবেন না। আমি জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি, আর সেটা আপনি। তাই আপনাকে তো আমার হতেই হবে। কথাটা বলে চাঁদনি একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায়, আর সাফওয়ান মিষ্টিটা মুখে নিয়ে হাঁ করে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। এক ঢোকে মিষ্টিটা খেয়ে নেয়, আর অবিশ্বাস্যভাবে নিজেই বলে। এ কি আদৌ মেয়ে? এমন দজ্জাল মেয়ে আমি জীবনে দেখিনি। আল্লাহ, একে আমার জীবনে প্রবেশ করিও না, তাহলে জীবনটা তেজপাতা হয়ে যাবে। মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। সাফওয়ান এসব নিজেকে বলে উপরে করুণ দৃষ্টিতে তাকায়। এই রাতে আধার সব কাজ শেষ করে বাড়ি ফিরছে, যত সম্ভব দ্রুত গাড়ি চালাবে না কেন? বাড়িতে তো তার জানটা পড়ে আছে। বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়াতেই দারোয়ান গেট খুলে দেয়। আধার গাড়ি গ্যারেজে রেখে তাড়াতাড়ি বাসায় চলে যায়। বেল্ট বাজাতেই সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। আধার ব্লেজার খুলতে খুলতে জিজ্ঞেস করে। দুপুরে তোমাদের ম্যাম কি খেয়েছে? আধার দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে উপরে চলে যায়। রুমে এসে দরজা খুলে দেখে পুরো ঘর অন্ধকারে ডুবে আছে। আধারের কপাল কুঁচকে আছে, ঘরে কোথাও আলোর দেখা নেই। হঠাৎ করে আধারের বুকটা ধক করে ওঠে। একটা অজানা ভয় কাজ করছে। সব দিকে চোখ বুলিয়ে নজর পড়ে বারান্দায় আসা চাঁদের আলোর এক ছায়া মানবীর দিকে। এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে।
ধীর পায়ে এগিয়ে যায় মানবীর দিকে। দরজায় দাঁড়িয়ে সামনের দিকে তাকাতেই চোখ স্থির হয়ে গেল। আধারের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। সামনে আলো কালো সামনে আলো কালো কালারের শাড়ি পরে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বাতাসে আলোর শাড়ির আঁচল উড়ে যাচ্ছে। এক রহস্যময়ী নারী লাগছে আলোকে। আধারের কাছে আস্তে আস্তে আধার আলোর কাছে এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। আধারের হাত আলোর হাত বেয়ে উপরের দিকে উঠছে। আলো পুরো শরীর শিহরণ বয়ে যাচ্ছে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে ওর মধ্যে। আধারের হাতটা আলোর ঘাড়ের কাছে আসতেই আলোর ওর মাথা দিয়ে আধারের হাত চেপে ধরে। আধার বুঝতে পারে আলো উত্তেজিত হয়। আধার চায় না আলোকে এভাবে পেতে। যেদিন আলো নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করবে সেদিন ওকে নিজের সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে। আধার আলোর কানের কাছে এসে বলে, দুপুরে খাওনি কেন? আধারের কথায় আলোর ধ্যান ভাঙে। লজ্জায় আধারের দিকে তাকাতেই পারছে না। আমতা আমতা করে বলে, ক্ষুধা ছিল না তাই। ও, তা এখনো কি খাবে না? না, ইচ্ছে নেই। এবার আধারের মাথা গরম হয়ে গেল। আমি খাবার আনছি, চুপচাপ খেয়ে নেবে। আর দুপুরে না খাওয়ার জন্য শাস্তির জন্য রেডি হও। আধার গটগট করে চলে যায়। আলোর ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। লোকটাকে বোঝাতে পারে না আলো এই কিছুক্ষণ আগেই তো এত রোমান্টিক আর ভালো মুডে ছিল, আর চোখের পলক ফেলতে এত রাগ কোথা থেকে উঠে গেল। 2 মিনিট পর আধার হাতে করে একটা প্লেটে করে খাবার নিয়ে আসে। আলো তখনও মূর্তির মতো বারান্দায় দাঁড়িয়ে আছে। আধার আলোকে এক ধমক দিয়ে বলে, ওখানে কি? তাড়াতাড়ি এখানে আসো। আধারের ধমক খেয়ে আলো তাড়াতাড়ি এসে ওর পাশে বসে। আধার নিজের হাতে আলোকে খাইয়ে দেয়। আলো হঠাৎ করে জিজ্ঞেস করে, আপনি খাবেন না? আলোর প্রশ্নে আধার কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে। তারপর হালকা হেসে বলে, তুমি নিজের হাতে খাইয়ে দাও। আলো আর কিছু না বলে আধারকে নিজের হাতে খাইয়ে দেয়। দুজনে খাওয়া শেষ করে ঘুমাতে চলে যায়। সবসময়ের মতো আধার আলোকে তার বুকে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। রাত 2টো একটা গোডাউনে কিছু লোক এসে জড়ো হয়েছে, আর কিছু লোক কাজ করছে। এর মধ্যে একটা ভারী কণ্ঠস্বর শোনা যায়। লোকটার গলা শুনে বোঝা যাচ্ছে লোকটা মধ্যবয়সী হবে। তারপর একটা তরুণীর কণ্ঠস্বর শোনা যায়, বাপি, মালগুলো সরিয়ে কি লাভ আমাদের? বয়স আনুমানিক 24। মেয়েটির পাশ থেকে 29 বছরের এক যুবক বলে ওঠে, সেট আপ। অর্ক কিসের আশিক? আমার তো ওর সম্পত্তি চাই, তারপর ওকে ছুঁড়ে ফেলে দিব। লোকটা বিরক্তিকর মুখ নিয়ে অর্কের দিকে তাকায়। তারপর তারা দিয়ে লোকগুলো গাড়িতে মান সম্মান লোড করতে বলে। লোকগুলো তাড়াতাড়ি গাড়িতে মাল লোড করে। এমন সময় সিকিউরিটি গার্ড ওখানে চলে আসে। অর্ক, সোনালি আর লোকটা তাড়াতাড়ি নিজেদের গাড়ি নিয়ে চলে যায়, সাথে ট্রাকও চলে যায়। সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি হাসানকে কল করে। হাসান কোলবালিশ জড়িয়ে সুন্দর একটি স্বপ্ন দেখছিল। মুখে হাসি যেন সরছিল না। এমন সময় হাসানের ফোনটা বেজে ওঠে, আর বেচারা খাট থেকে ধপাস করে পড়ে যায়। মুখে বিরক্তি নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, ঘুম ঘুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে। ওপাশ থেকে গার্ড উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, ভয়ে ভয়ে বলে। হাসান রেগে কল কেটে দেয়। আধার আলোকে বুকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। ফোনের কর্কশ আওয়াজে ওর ঘুম ভেঙে যায়। আলোকে এক হাত দিয়ে জড়িয়ে কল রিসিভ করে। হ্যাঁ হাসান, বলো। তুতলিয়ে বলে। আধার এক ধমক দিয়ে বলে, কি তখন থেকে তোতলাচ্ছ? পরিষ্কার করে বলো, ইডিয়েট। আধারের ধমক শুনে হাসান গড়গড় করে বলতে শুরু করে, হোয়াট? কি করে হলো এসব? আসছি আমি। আধারের গলায় চিন্তা ভাব, কিন্তু মুখে লেগে আছে রহস্যময় হাসি। আধার সাবধানে আলোকে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়ে রেডি হয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আধার গোডাউনে এসে দেখে আগুন আর হাসান চলে এসেছে। আধার এসে হাসানকে জিজ্ঞেস করে, কত টাকার মাল নিয়ে গেছে?
এখন কি করবি আদার? ওদিকে তো সেন গ্রুপের ওনার অর্ক পেতে আছে তোকে নিচে নামানোর জন্য। কাল ওরা মাল সাপ্লাই করবে। সেটাই তো বুঝতে পারছি না, এই শেষ মুহূর্তে এসে এমন করলো কে? উফ, কি যে করব।